আছে কি বলবেন? নিশ্চয়ই এই রায় নিয়ে যারাই অসন্তুষ্ট হবেন তাদেরই অধিকার আছে উচ্চতর আদালতে যাওয়ার। মূলত যেখানে একজন মানুষ সাজা পেয়েছেন, সাজাপ্রাপ্ত মানুষের তো একটা অধিকার থাকেই উচ্চতর আদালতে গিয়ে তার বক্তব্য পেশ করে তিনি যে সাজা পাওয়ার যোগ্য নন এটা প্রমাণ করা যায়। তো এটা আইনের দরজা পরিষ্কার খোলা সবার ক্ষেত্রেই। স্যার, বারংবার একটা গুঞ্জন উঠছিল যে সর্বোচ্চ সাজা কি তবে ফাঁসি? এই যে যাবজ্জীবন কারাদণ্ড হলো, কি বলবেন? যাবজ্জীবন কারাদণ্ড যথেষ্ট কঠিন সাজা। ফাঁসিটা আমার মতে, এটা আমার ব্যক্তিগত মত, কোনো যুক্তিসঙ্গত সাজা নয়। কোনো সভ্য দেশে ফাঁসি কখনো সাজা থাকা উচিত না। ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ, এখানে আমরা অনেক ভারতীয় ঐতিহ্যের কথাটা বলে নতুন আইনে আমরা ফাঁসিকে আরও বিভিন্ন ধারার সঙ্গে যুক্ত করেছি। আইনের বই থেকে ফাঁসিটা উঠে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নির্যাতিতার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, বারংবার তার মুখে উঠে এসেছে, তার শাসক দলের বিভিন্ন সুপ্রিম নেতাদের মুখে উঠে এসেছে বারংবার, এবং মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছিল যে ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে। কি বলবেন? আমি বলুন, যারা ফাঁসির দাবি করেন তারা প্রকৃতপক্ষে অমানবিক, অগণতান্ত্রিক, সভ্যতা বিরোধী। স্যার, এরপরেও তো সঞ্জয় রায়ের আইনজীবীরা হাইকোর্টে শাস্তি কমানোর দাবি করতে পারেন, কি বলবেন? করতে পারেন, কেন করবেন না? প্রত্যেকটা মানুষের তো ভারতবর্ষের সংবিধানে মানবাধিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়েছে। সেটাকে লঙ্ঘন করছে শাসক দল সর্বত্রই, যেখানে শাসন ক্ষমতায় আছে। তা আজকে একজন মানুষ, তার যদি অধিকার আছে, আইন তাকে দিয়েছেন, তিনি আদালতে কেন যাবেন না? তিনি হয়তো চেষ্টা করবেন প্রমাণ করার, যে সাক্ষ্য প্রমাণ যা আছে তার ভিত্তিতে তিনি সাজা পেতে পারেন না। এই অধিকার তো একটা মানুষের আছে, সেই অধিকারটাকে তো সম্মান জানাতে হবে। আমার একটা প্রশ্ন থাকছে, একদম আদালতের এদিন আদালতের বিচারক অনির্বাণ দাসকে বলতে শোনা গেল যে আরজি করের ঘটনাকে একদম রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম হিসেবে তিনি মনে করছেন না, তাই আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে, জরিমানাও করা হয়েছে 50,000 টাকার জরিমানা। সেই সঙ্গে নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে 17 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। সেই রায়ের বিরুদ্ধে সঞ্জয় রায় এবং নির্যাতিতার পরিবারের সামনে উচ্চতর আদালতে যাওয়ার কি কোথাও গিয়ে সুযোগ রয়েছে? কারণ আমরা গতকাল অবধি দেখেছিলাম বিভিন্ন মতানুবাদ উঠে আসছিল যে একটা কনভিকশন হয়ে যাওয়ার পর স্যার কি আবার নতুন করে কেস? আমি ইতিপূর্বেই বলেছি, প্রত্যেকের অধিকার আছে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার। আইনে অধিকার দেয়া হয়েছে। সুতরাং সঞ্জয় বলুন বা নির্যাতিতা পরিবার, যে কেউ তারা মনে যদি করেন যে তারা এই রায়ে সন্তুষ্ট নন, তারা আপিল করতে পারেন। এতে আপত্তির কোনো জায়গা নেই। স্যার, আমরা প্রথম দিন থেকে একদম সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে বলতে শোনা গেছে আমি কিছু করিনি বা আমার কিছু বলার আছে। আজ যখন বিচারপতি তাকে বলার কথা বলেন, সেক্ষেত্রে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে বলতে শোনা গেল যে আমি কোনোটাই করিনি, বিনা কারণে আমাকে ফাঁসানো হয়েছে, আমি রুদ্রাক্ষের মালা পরে থাকি, আমি যদি সত্যিই অপরাধ করতাম তাহলে অপরাধ স্থলে আমার রুদ্রাক্ষের মালা ছেঁড়া পাওয়া যেত, আমাকে কথা বলতে দেওয়া হয়নি, অনেক কাগজে আমাকে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে বলছেন সঞ্জয় রায়। এই রুদ্রাক্ষের মালা, তাহলে এগুলো তো বাজে কথা, এগুলো অন্ধ সংস্কারের একটা বিষয়, আমি তার মধ্যে যাচ্ছি না। সে হয়তো বিশ্বাস করে যে অপরাধ করলে রুদ্রাক্ষের মালা খসে পড়ে যাবে। রুদ্রাক্ষ একটা গাছের ফল, যেমন আম একটা গাছের ফল, তার বিশেষ কোনো গুণ আছে বলে আমি মনে করি না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তথাকথিত ধর্মীয় চেতনার মানুষরা আমাকে কালকে গাল দিতে শুরু করবেন, সেটা বাদ দিন। প্রশ্ন হচ্ছে যে তিনি অপরাধ করেননি, তিনি যখন দাবি করছেন, তার এই কথার ভিত্তিতেও কিন্তু তদন্ত পরিচালিত হওয়া উচিত ছিল। তিনি বারবার বলছেন যে আমি অপরাধ করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। সেই সূত্র ধরেও তদন্তকারী সংস্থার দায়িত্ব ছিল তদন্ত করা। তারা যদি সেই সূত্র ধরে তদন্ত করে থাকেন, তবে তারা সমস্ত তথ্য মানুষকে জানিয়ে দিন। কেন এই ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন মানুষ তারা অত্যন্ত ক্ষুব্ধ। এখনো বহু মানুষ প্রশ্ন করেন যে এই ন্যায় বিচার কি পাওয়া যাবে? এটা ন্যায় বিচার এখনো পর্যন্ত পাওয়া গেছে বলে আমি মনে করি না, যতক্ষণ না এই সূত্র থেকে তদন্ত করে বার করা যাবে যে কারা তাকে এইভাবে উৎসাহিত করেছিলেন এই ঘটনা ঘটাবার জন্যে, এবং এই ঘটনা ঘটানোর পেছনে যারা উৎসাহিত করছেন তাদের কি লক্ষ্য ছিল। এই সমস্তটা যতক্ষণ না উন্মোচিত হচ্ছে, ততক্ষণ আমি বলতে পারবো না যে ন্যায় বিচার হলো। স্যার, এই যে একটা প্রসঙ্গ সঞ্জয় রায় যে তিনি বলছেন, এর আগের দিনও তাকে বলতে শোনা গেল শনিবার দিন এবং আজকেও, যে উচ্চপদস্থ আধিকারিকরা তারা তাকে দিয়ে জোর করে লিখিয়ে নিচ্ছেন, কিন্তু বিস্ফোরক অভিযোগ। বিস্ফোরক অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হওয়া উচিত ছিল। আমি তো এটা আজকে বলছি না, আমি তো তদন্ত যেদিনকে ঘটনা ঘটেছে সেদিনই বলেছি প্রত্যক্ষভাবে যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এই যে মেয়েটি ধর্ষিতা বা খুন যাই হন না কেন, এটা একটা হঠাৎ একজনের
তার যৌন লালসার জন্য ঘটে গিয়েছে তা নয়, এর পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রটাকে যতক্ষণ না উন্মোচন করা যাচ্ছে তদন্তের মধ্য দিয়ে, ততক্ষণ কিন্তু অপরাধীরা, আসল অপরাধীরা, তারা কিন্তু আরো আনন্দের সঙ্গে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটাবার জন্য প্রস্তুত থাকবেন। স্যার, শুধু সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডে কি বিচার পাবে অভয়া? এ প্রসঙ্গে বলবো, এর আগে অভয়ার বাবা বলেছিলেন যে তদন্তে একাধিক গাফিলতি ছিল। নির্যাতিতার মা তিনি বলেছেন, আমার মেয়ের মাথায় একাধিক আঘাত ছিল, মুখে ঘাড়ে কামড়ের দাগ ছিল, সঞ্জয়ের গায়ে এত আঁচড়ের দাগ, সঞ্জয়ের গায়ে এত আঁচড়ের দাগ, মেয়ের নখ থেকে ডিএনএ পাওয়া গেল না। কে প্রভাবিত করলো তদন্ত? আদৌ সেটা সুবিচার দেখুন, হলো? ওরা বলেছেন, ওদের তো খুব থাকতেই পারে, এখন ওরা ওদের পছন্দ মতো কথা বলবেন, সেটা নিয়ে আমার বলার অধিকার নেই। তবে সাধারণভাবে অনেক প্রশ্নই মানুষের মধ্যে আছে, সেই প্রশ্নের সমাধানটা হওয়া উচিত বলে আমি মনে করি। আগামী দিনে প্রশাসনকে সুস্থভাবে চালাবার জন্য এই সমস্ত তথ্য, এই সমস্ত দিক সম্পর্কে তদন্ত করে সত্য ঘটনা মানুষের সামনে আসা উচিত। আচ্ছা, সিবিআই এর আইও, অ্যাসিস্ট্যান্ট আইও আজকের মতো গুরুত্ব দিনে আদালতে উপস্থিত ছিলেন না কেন? সেটা আজকে সাজা ঘোষণার জন্য আয়োগে উপস্থিত থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর নির্যাতিতার মা এর আগে বলছেন যে সিবিআই এর গুরুত্বপূর্ণ আধিকারিকরা তারা এর আগে আদালতে উপস্থিত থাকেননি। কোথাও গিয়ে একটা তিনি কি বলছেন তা নিয়ে আমি মন্তব্য করবো না। স্যার, সিবিআই এখনো বের করতেই পারলো না খুনটা কোথায় হয়ে গেছে। সেটা নিয়ে, সেমিনার হলে নাকি? সেটাই তো আমাদের সমস্ত মানুষের কাছে একটা প্রশ্ন, সেজন্য মানুষ তো সমালোচনা করছেন। এখন সিবিআই তদন্ত করে বার করুন, তদন্তের দরজা তো বন্ধ হয়ে যায়নি, তারা খুঁজে বার করুন। স্যার, কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠছে, যখন থেকেই অনির্বাণ দাস এই 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 সাজা ঘোষণা করলেন, তখন থেকে একটা প্রসঙ্গ বারংবার উঠে আসছে সমাজের বিভিন্ন স্তরে, যে কোথাও গিয়ে এই যে সাজা, এতে কি বিচারের বাণী নিবৃত্তে কাঁদে, সেই প্রবাদটি কি আজকে একদম বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের কাছে প্রমাণিত হলো? মানুষ যখন ভাবতে শুরু করেছেন যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সেটা ভালো ভাবনা, এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরেই ঘটে। অতএব মানুষ যদি সচেতন সত্যি সত্যি হন এবং সচেতনতার ধারা বজায় রাখেন, তাহলে হয়তো ভবিষ্যতে সমাজের পক্ষে মঙ্গল হবে। আর শেষ দুটো প্রশ্ন স্যার আপনার কাছে। কোথাও গিয়ে এই যে আরজিকর মামলা, আজকেই কি তাহলে অভয় মামলার সবকিছু শেষ হয়ে গেল? এরপর না না, কিছুই শেষ হয়নি, কিছুই, সে একটা পর্ব হলো, এবং ভবিষ্যতে আরো অনেক তদন্ত যদি সত্যি সত্যি করা হয়, অনেক সত্য সামনে আসবে বলে আমি মনে করি। অনেক সত্য সামনে আসবে বলে আপনি মনে করছেন? কোথাও গিয়ে কি সিবিআই এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে? আপনার কি মনে হয়? আইনত বাধা নেই। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। ফাঁসির দাবিতে আমিও মিছিল করেছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আরজিকর মামলায় কি রায় হবে সেটা নির্ভর করবে তদন্তকারী সংস্থা কিভাবে কেসটি আদালতে উপস্থাপিত করছে। তবে আমরা তো 3টে কেসে পরপর ফাঁসি দিয়েছি, 54 দিনের মধ্যে প্রত্যেকটা বিচার হয়েছে। রাজ্য পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রত্যেকটি মামলায় তদন্ত করেছে, কি বলবেন? ওই 3টে কেসে কি যারা ধর্ষিতা হয়েছেন তারা সরকারি আবাসনের মধ্যে ধর্ষিতা হয়েছেন সরকারি কর্মী হিসেবে? ওই 3টি কেসের সঙ্গে এটাকে যারা গুলিয়ে ফেলছেন তারাও হয়তো এই চক্রান্তের পেছনের অংশীদার বলে আমার মনে আশঙ্কা হয়।